আচ্ছা, ইতিহাস নিয়ে কথা বলতে থাকলে 1 ঘন্টার অনুষ্ঠান, আমরা পুরো সময়টাতে ইতিহাসটাও পুরোটা বলতে পারবো না। আমি একদমই ছোট্ট করে অঙ্কটা বলি। অঙ্কটার ক্ষেত্রে আহ, হচ্ছে যে এই বর্তমান যারা ক্ষমতায় আছে তাদেরকে যে শব্দটা বললো, রনি বলল, পপুলার, এবং ব্যক্তিগুলো হচ্ছে পপুলিস্ট। এই পপুলারিটি এবং পপুলিস্ট, এই শব্দগুলো আসলে তো আপেক্ষিক, কিন্তু এই পপুলারিটিটা হচ্ছে মানুষ কিভাবে তাকে গ্রহণ করে। তো মানুষ তাকে গ্রহণ করেছে 24-এর আন্দোলনের মধ্য দিয়ে, একটি ষড়যন্ত্রের বেড়াজালে, একটি ক্যামোফ্লেজের কারণে। কিন্তু যখনই আস্তে আস্তে ঘটনাগুলো ঘটতে থাকলো, তখন অঙ্ক করে বলি, 5 আগস্টের পরে প্রথম 15 আগস্ট সরকারি ছুটি বাতিল করা হলো। সরকারি ছুটি যখন বাতিল করা হলো, আমরা ধরে নিলাম ঠিক আছে, সরকারি ছুটি বাতিল হয়েছে, ভালো কথা। কিন্তু 15 আগস্টে যারা নাকি 32 নম্বরে গিয়েছিল, সংস্কৃতি কর্মীদেরও কিন্তু পিটিএ মার, মানে পেটাতে তারা কুণ্ঠাবোধ করেনি। সেখানে লুঙ্গি ডান্সের মতো গান বাজাতেও কিন্তু তারা কুণ্ঠাবোধ করেনি। রোকেয়া প্রাচীকে মেরেছে, পরের দিন আবৃত্তি শিল্পীরা, গানের শিল্পীরা যারা গিয়েছে তাদের সবাইকে নির্যাতন করেছে, অত্যাচার করেছে। আস্তে আস্তে করে তাদের স্বরূপ উন্মোচিত হতে থাকলো, এবং বয়ান নামে যে শব্দটাকে আমরা নতুন করে শোনার চেষ্টা করলাম, সেটি হচ্ছে বঙ্গবন্ধু জাতির পিতা। এটি একটি আওয়ামী লীগের বয়ান। আরে ভাই, বাংলাদেশের সংবিধান যদি সত্য হয়, তাহলে বঙ্গবন্ধু জাতির পিতা, এটিকে যারা বয়ান বলে, তাদের তো একটি পলিটিক্যাল টার্গেট থাকে। সেই টার্গেটটাতে তারা এতদিন পর্যন্ত চোরাগোপ্তা হামলার ভেতর দিয়ে থেকেছে। হুমায়ুন আজাদ যদি আমরা সর্বশেষ আক্রমণ ধরি, দাউদ হায়দার, কিংবা তরুণ প্রকাশক দীপন, এই ঘটনাগুলো যদি আমরা আহ সামনে নিয়ে আসি, ইতিহাসের ইয়েতে দেখি, হোলি আর্টিজানকে যদি আমরা বিচ্ছিন্ন ভাবে দেখে থাকি এবং গুপ্ত হামলা হিসেবে দেখে থাকি, বর্তমানে যে সরকার, তারা হচ্ছে সরকারের ক্ষমতায় এসে তারা সেই চরিত্রগুলোকেই আবার চেয়ারে বসাচ্ছে। অঙ্কটা খুব স্পষ্ট। নাটক, মহাভারতের উপরে রচিত নাটক, সেই নাটকটিকে শিল্পকলায় হতে দেয়া যাবে না। কে হতে দিচ্ছে না, সেই চরিত্রের জায়গাতে যদি যাই, জামিল আহমেদ আজকে শিল্পকলার ডিজি। উনি এনএসডি তে পড়েছেন, 90-এর দশকের শেষের দিকে উনি আসলেন। এসে প্রথমত উনি জনপ্রিয় মঞ্চের নাটকের নির্দেশক হলেন। মোস্তফা সরোয়ার ফারুকী বাংলা ভাষাকে 12টা বাজিয়ে দিয়ে আইসি খাইসি গেসি করে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হলেন, এবং সেই জনপ্রিয় মানুষগুলোকে এখন এসে ক্ষমতায় বসানো হচ্ছে। জামিল আহমেদ যেই চেয়ারটাতে বসেছে, সেই চেয়ারটাতে বসার জন্য কামাল উদ্দিন নীলু নামে ভীষণ রকম আহ, অসাধারণ নাটকের নির্দেশক এবং গ্রুপ থিয়েটারের সংগঠক কামাল উদ্দিন নীলুকে অফার করা হয়েছিল। তিনি বলেছেন যে তিনি এই সরকারের অধীনে কোনো চেয়ারে তিনি বসবেন না। তাহলে এই সরকার যাদেরকে চেয়ারে বসাচ্ছে, যারা বসতেছে, তাদের একটি রাজনৈতিক চরিত্র আছে, এবং সেই চরিত্রগুলো অঙ্কের মতো যদি আমরা 5 আগস্ট থেকে এই অক্টোবরের বা নভেম্বরের আজকে পর্যন্ত যদি আমরা দেখি, সেই চরিত্রগুলো সুস্পষ্ট। জনপ্রিয় মানুষগুলোকে বসানো হচ্ছে, তারা জনপ্রিয় হয়েছে, তারপরে এসে এখানে তৃতীয় পক্ষ কিংবা সুশীল হিসেবে তারা সামনে এসেছে। কিন্তু তারা বাংলাদেশের জনগণের সংখ্যানুপাতে তারা স্বল্প সংখ্যক মানুষ, অর্থাৎ সংখ্যালঘু অংশ। সংখ্যাগুরু অংশ 2 ভাগে বিভক্ত, এবং এই যে সংখ্যাগুরু অংশ 2 ভাগে বিভক্ত, সেখানে সংখ্যালঘু হিসেবে তারা জায়গাটি অবস্থান করছে। এবং সংখ্যাগুরু 2টি ভাগের একটি ভাগ, যেটি আমি বলেছি যে রাজনৈতিকভাবে 2টি শক্তির যে লড়াই বিদ্যমান আছে বাংলাদেশের রাজনীতিতে, তারা কখনো এই শক্তিকে তাদের শত্রু হিসেবে বলার চেষ্টা করে, কিন্তু পারে না। নির্বাচনের কথা যখনই বলে বিএনপি, কয়েকদিন পরে আবার তারা সেখান থেকে ব্যাকফুটে আসে। কারণ তারা যদি অতিরিক্ত ভাবে নির্বাচন এই সরকারের বিরুদ্ধে বলে, তাহলে আবার আওয়ামী লীগ সরকারের ফিরে আসার সম্ভাবনা থাকে, আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা থাকে। এই যে জায়গাগুলো তৈরি হচ্ছে, সেই জায়গাগুলোতে মোস্তফা সরোয়ার ফারুকের একটি চরিত্র আমরা বুঝতে পারছি। সে প্রথমে জনপ্রিয় হয়েছে, তারপরে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য যে এসেছে, সেটি সুস্পষ্ট অঙ্ক। সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের বিপরীতে দাঁড়িয়ে যে বাংলাদেশের স্বপ্নটা দীর্ঘদিন ধরে তারা দেখেছে, যারা গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নাই, জামাতে ইসলামী এবং ইসলামিস্ট দলগুলো
প্লাস অতি বাম এবং বাম দলগুলো, তাদের প্রতিনিধিত্ব করে এই পুরো জুলাই আগস্টের 5 আগস্ট পর্যন্ত আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা একটি দলীয় সরকারকে তারা পতন ঘটালো, ফ্যাসিস্ট হিসেবে আখ্যা দিয়ে তাদেরকে বাংলাদেশের শত্রু মনে করিয়ে দিচ্ছে। তারা বাংলাদেশের শত্রু নয়, এটি রাজনৈতিকভাবে সত্য প্রমাণিত হবে, এটি ইতিহাসের ধারাবাহিকতায় হবে। 4 নভেম্বর 1972 যদি বাংলাদেশের সংবিধান আমরা সত্য ধরি, তাহলে সেই সংবিধান রচিত হয়েছে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। জুলাই আগস্টে যারা মারা গিয়েছে তাদেরকে আমরা শহীদ বলতেই পারি, বা হয়তো আমরা বলবো যে তারা শহীদ, কিন্তু যখন পুরো রাজনৈতিক চরিত্রটি সামনে আসবে তখন এরা কিন্তু সবচেয়ে বড় ফ্যাসিস্ট, এবং বিপ্লবী আর প্রতি বিপ্লবীর চরিত্র যদি আমরা ধরি, তাহলে 1971 সালে মুক্তিযোদ্ধারা যদি বিজয়ী না হতো, বাংলাদেশ যদি স্বাধীন না হতো, তাহলে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তারা বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত হতো। রাজনৈতিক বিজয়ের কারণে তারা মুক্তিযোদ্ধা হয়েছে। এই জুলাই আগস্টের বিপ্লবীরা যাদেরকে আজকে শহীদ বলা হচ্ছে, সময়ের সাথে সাথে প্রমাণিত হবে যে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো হচ্ছে সেই রাজনৈতিক কর্মকাণ্ড যখন বাংলাদেশের মূল ভিত্তির বিপরীতে দাঁড়িয়ে হবে, তখন এই জুলাই আগস্টের শহীদরা তারাও কিন্তু প্রতি বিপ্লবী হবে, তারাও বিচ্ছিন্নতাবাদী হবে, তারাও দেশদ্রোহী হবে, রাষ্ট্রদ্রোহী হবে, যেটা মুক্তিযুদ্ধে বিজয়ী না হলে মুক্তিযোদ্ধাদের হবার কথা ছিল। অঙ্কের মতো করে যদি বলি, যেই সময়টাতে এসে মুক্তিযোদ্ধাদের কৃত কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে, এখন সেই জায়গাতে দাঁড়িয়ে তাদের মনে কি ভয় নেই যে জুলাই আগস্টে যে যে ঘটনাগুলো ঘটেছে তারাও এক সময় এদের রক্তদানও প্রশ্নবিদ্ধ হবে? সেই জায়গাতে দাঁড়িয়ে একদমই সুস্পষ্ট, যারা শিল্পকলায় ঘটনাগুলো ঘটালো এবং তারপর আবার হঠাৎ করে গিয়ে গ্রুপ থিয়েটার ফেডারেশনের আন্দোলনটাকে সারেন্ডার করে দিয়ে আসলো, তারা সবাই একই সূত্রে গাথা, এবং এটি হচ্ছে সমাজে তৃতীয় শক্তি বলে যে শক্তিটিকে আমরা বিলীন করে দিয়েছিলাম, সেই জায়গাটা যারা নিয়েছে তারাও আসলে ক্ষমতার লড়াইয়ে বাংলাদেশে বিশ্বাস করে না। সেই মানুষগুলো, জামিল আহমেদও বিশ্বাস করে না। জামিল আহমেদ প্রথমে জনপ্রিয় হয়েছে, তারপরে এই সরকারের যে ইসলামিস্ট রাষ্ট্র কায়েমের যে চরিত্র সেটিকে তারা সামনে নিয়ে আসছে। জামিল আহমেদ সেটিরই অংশ, তারই ধারাবাহিকতা। মোস্তফা সরোয়ার ফারুকী প্রথমে জনপ্রিয় হয়েছে, আজকে এসে তার কর্মকাণ্ড সেটিরই ধারাবাহিকতা, সেই অংশকেই তারা করবে। কিংবা শিল্পকলাতে যারা নাকি এই আন্দোলনটাতে এসে প্রথমে এই সরকারের বিরুদ্ধে বলার চেষ্টা করলো বলে আমরা ভাবলাম, তারপরে 2 দিনের মাথায় গিয়ে সারেন্ডার করে দিয়ে আসলো, সেটি আমাদের নতুন করে আইডেন্টিফাই করার আর প্রয়োজন পড়বে না। তবে এখানে আরেকটু স্পষ্ট করে বলি যে যারা এখন আন্দোলনে স্লোগান দিচ্ছে তারা সকলেই বাংলাদেশের বিরোধী নয়, তারাও একটি তৃতীয় মত হিসেবে, যখন এই তৃতীয় মত হিসেবে যারা যারা এখন সামনে আছে, অর্থাৎ জামিল আহমেদ, মোস্তফা সরোয়ার ফারুকী, কিংবা আমি যদি আরো স্পষ্ট করে বলি কামাল বাইজিদ, এদের যে তৃতীয় পক্ষ হিসেবে করা হচ্ছে, এই তৃতীয় পক্ষকে বিতাড়িত করে যখন নাকি সত্যিকার অর্থে একদমই পজিটিভ নেগেটিভ, অঙ্কের ভাষায় নেগেটিভ শক্তি হিসেবে রূপান্তরিত হবে তাদের কৃতকর্মের মাধ্যমে, তখন গিয়ে আর নতুন করে এহসানুল আজিজ বাবুকে কিন্তু আর কখনো শক্তিহীন মনে হবে না। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা, আওয়ামী লীগের পক্ষে মুক্তিযুদ্ধে, আমি একটু বলি, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা আর আওয়ামী লীগের পক্ষে কথা বলা, যারা এটিকে এক সুতোয় গাঁথে, তাদের কিন্তু একটি রাজনৈতিক লক্ষ্য থাকে। বঙ্গবন্ধুর কথা বলা, মুক্তিযুদ্ধের কথা বলা, মুক্তিযোদ্ধাদের কথা বলা, আর জুলাই বিপ্লবীদেরকে মুক্তিযুদ্ধের বিরোধী জায়গাতে দাঁড় করানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে যারা নাকি সামনে নিয়ে আসে, তাদের যে কি রাজনৈতিক লক্ষ্য আছে সেটিও আমরা সুস্পষ্টভাবে জানতে পারবো। সুতরাং অঙ্কের মতো করে বিবেচনা করতে হবে, 1 2 মাঝখানে 3, সেই 3-এর জায়গাটি বর্তমানে 2 থেকে আসা অংশ, 1 বাংলাদেশ,
দুই, বাংলাদেশের মূল চেতনা পরিপন্থী। ক্ষমতার লড়াইটা 1 এবং 2-এ। 3 জায়গাটা করে নিয়েছে বাংলাদেশের স্বাধীনতায়, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ঐতিহ্য, বাঙালির সংস্কৃতির ঐতিহ্যকে ধারণ করে না, সেই জায়গাটি 3 হয়েছে। 3টি যখন নাকি 1-এর অংশ হবে এবং তারা 1-এর সমালোচনা করবে, 2-এর চরিত্রটি সমাজের কাছে উন্মোচন করবে, সেই জায়গাটি যখন নিবে, তখন এহসানুল আজিজ বাবু আওয়ামী লীগের কথা বলে, বঙ্গবন্ধুর কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে, তাকে যারা শত্রু বানায় তারাই আসলে বাংলাদেশের শত্রু। এটি আমি সুস্পষ্টভাবে আজকের অনুষ্ঠানের ভেতর দিয়ে বলতে চাই এবং বললাম। এটি কোট আনকোট হিসেবে থাকতে পারে। তাতে যদি আমাকে কেউ এই সময়ের বর্তমান বাংলাদেশের শত্রু মনে করে, আমি সেই শত্রু হিসেবেই আবারও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের লড়াইটা করতে চাই। সেই কারণে আজকের যারা ক্ষমতা আছে তাদের শত্রু হিসেবেই আমি আইডেন্টিফাইড হওয়াকে যৌক্তিক বলে মনে করি। আমি একটু আকমুল্লাহ ভাইকে থামাবো। আপনি যে কথাগুলো বলেছেন ভীষণ যৌক্তিক, কারণ ৭১-এর ভিত্তিতে যে রাষ্ট্র গঠিত, যে রাষ্ট্র ৩০ লক্ষ শহীদের উপরে দাঁড়ানো, সেই রাষ্ট্রে কে স্বৈরাচার অথবা কে মুক্তিযুদ্ধের পক্ষের বা কে মুক্তিযুদ্ধের বিপক্ষের, এই বিষয়টা নির্ধারণটা সম্ভবত রাজাকাররা করবে না। মানে রাজাকাররা অন্তত এখানে স্বৈরাচার নির্ধারণের অধিকার রাখে না কোনোভাবেই। সেটার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নির্ধারণ করতে হবে কারা রাজাকার বা মানে কারা স্বৈরাচার। এটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নির্ধারণ করবে। তো এই জায়গাটায় আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আলোচনার। আমি এত সময় যে সংকটগুলো নিয়ে আমরা কথা বললাম, আমি শুধু একটু আলাদাভাবে জানতে চাইবো যে আজকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এর পেছনে মানে অনেককে আমি দেখেছি যারা হচ্ছে পরবর্তীতে তাদের ভুল স্বীকার করেছে, যে আমরা বুঝতে পারিনি এটা ওটা, বিভিন্নভাবে তারা তাদের অবস্থান জানান দিয়েছে। কিন্তু একটা বড় অংশে আবার জানান দেয়নি, তারা চুপ করে আছে। তো আজকে যেই পরিস্থিতিটা চলতেছে, সেক্ষেত্রে মুক্তিযুদ্ধ সপক্ষের যারা শিল্প সংস্কৃতি কর্মী রয়েছেন, যারা থিয়েটার কর্মী রয়েছেন, চলচ্চিত্র নির্মাতা, নাট্য নির্মাতা বা বিভিন্ন জায়গায়, যেমন প্রতিনিয়ত এখানে কনসার্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমরা সেদিন দেখলাম বাম্বার পেজ থেকে, মানে বাংলাদেশ ব্যান্ড ফেডারেশনের পেজ থেকেও এটার প্রতিবাদ জানানো হয়েছে যে যারা আন্দোলনে পুরোপুরিভাবে সক্রিয় ছিল তাদের কনসার্টগুলো এখন প্রতিনিয়ত বন্ধ হচ্ছে। আমি একটু রনি ভাইয়ের কাছে জানতে চাইবো যে আসলে আমরা যারা এই জায়গাটায় কাজ করছি বা এটা নিয়ে স্বপ্ন দেখছি, এটা নিয়ে আমরা বেঁচে আছি আসলে শিল্প সংস্কৃতির জায়গাটা নিয়ে, আমাদের মতো যারা রয়েছে তাদের এই জায়গা থেকে উত্তরণের পথটা কি, বা কিভাবে এই জিনিসটাকে মোকাবেলা করা উচিত আসলে আপনার কি মনে হয়? উত্তরণের পথ প্রথম একটা জায়গা যে যারা জুলাই থেকে অগাস্ট পর্যন্ত আবু সাইদ বলেন, মুগ্ধ বলেন, যে নাম না জানা পুলিশের কর্মকর্তা অথবা কর্মচারীকে উল্টা করে ঝুলায় রাখা হয়েছে তাকে বলেন, অথবা পুলিশের যে কর্মচারী একজন প্রেগনেন্ট মহিলা যাকে কিনা পুরায় মারা হয়েছে, অথবা যতগুলো মানুষকে মারা হয়েছে, তাদের সবার মৃত্যুই দুঃখজনক। এই দুঃখজনক মৃত্যুকে পুঁজি করে যে সহানুভূতি সাধারণ মানুষের, সেই সহানুভূতি নিয়ে যে সরকার বর্তমানে আছে, ক্ষমতায় আছে, সেই সরকারের যে এক ধরনের সংস্কার প্রস্তাব, সেই সংস্কার প্রস্তাবের জায়গাটা খেয়াল করে দেখেন। তারা বলতেছে সংবিধান সংশোধন করবে। কাকে দিয়ে করবে? একজন ভদ্রলোককে সে দায়িত্ব দেওয়া হলো, তার নাম শাহদিন মালিক। উনি কমিশন গঠন করার শুরুতেই সেখান থেকে সরে আসলেন। কারণ কি? কারণ ব্যাখ্যা করা হয়নি। সেখানে কাকে দেয়া হলো? সেকে দেয়া হলো আলী রিয়াজকে। আলী রিয়াজ কে? মার্কিন যুক্তরাষ্ট্রে অনেকগুলো থিঙ্ক ট্যাঙ্ক আছে। এই প্রশান্ত সাগরীয় যে থিঙ্ক ট্যাঙ্ক, বেস যে থিঙ্ক ট্যাঙ্ক, সেই থিঙ্ক ট্যাঙ্কের একজন সদস্য উনি। এই থিঙ্ক ট্যাঙ্ক কি করে? এই থিঙ্ক ট্যাঙ্কের গবেষণাটা কি? উনি অবশ্যই একজন শিক্ষক, কিন্তু সাথে উনি এই কার্টেলের সদস্য। তাকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে দেওয়ার জন্য। এই সংবিধানের কি সংশোধন করা হবে সেই সম্পর্কে কোনো কথা নাই। বলা হচ্ছে আমূল পরিবর্তন করা হবে। ৭২ সংবিধানে প্রতিফলন হয় নাই। কি বিষয়ে প্রতিফলন হয় নাই? কোনো আলোচনা নাই। আপনি যেটা বললেন যে অনেকেই মনে করছে যে ওই সময় জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে সেখানে গেছে। আপনার কথার অর্থে আমি যদি সঠিকভাবে বুঝে থাকি, সেটা হচ্ছে যে তারা এখন অনেকেই
ভাবতেছে, অনুভব করতেছে অথবা অনুধাবন করতে পারতেছে যে তাদের ওখানে যাওয়ার যে ভুলটা, অথবা তাদের ওখানে যাওয়ার এক ধরনের হতাশাটা তারা প্রকাশ করতেছে। আমি আবারও বলি, আমি ভ্রাতৃত্ববোধ লুণ্ঠন করব না, তাদের সাথেই আমরা আছি। তারা আমাদেরকে ছেড়ে গেছে, অথবা তারা আমাদেরকে ছোট দেখানোর চেষ্টা করছে, কাকে ছোট দেখানোর চেষ্টা করছে, মূল ধারাকে, আমাদের সংস্কৃতির কোন জায়গাটাকে তারা করছে, আমরা সেই জায়গাটাকে যাব না। আমরা তাদেরকে এখনো সম্মান করি, আমরা ভ্রাতৃত্ববোধেই থাকবো। কিন্তু জায়গাটা হচ্ছে যে, আমাদের জায়গাটা তো সেটা না। আমাদের জায়গাটা তো হচ্ছে যে, আমরা বর্তমানে যে সরকার গঠিত হয়েছে, আমি আবার পপুলিজমের দিকে বাদ দিই, সেইখানে তো এইটা তো একটা সহজ সরল বাংলাদেশের সংস্কৃতিতে বিশ্বাসী, বাংলাদেশের সমাজ ব্যবস্থায় বিশ্বাসী, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী একটা সরকার না। এটা তো তারা প্রমাণ করে দিচ্ছে বারবার। এটা তো আমি প্রমাণ করতে যাই নাই, এটা তো তারাই প্রমাণ করতেছে। তাদের একজন উপদেষ্টার সহকারী অথবা বর্তমান একজন উপদেষ্টা, তিনি অ্যালাইন করতেছে 47, 71 আর 2024-কে। তাদের যে ওই একই লোক, সে এটার ব্যাখ্যা দিচ্ছে যে পূর্ব পাকিস্তানের মুসলমান এবং পশ্চিম পাকিস্তানের মুসলমানের মধ্যে এই 71-এর যে মুক্তিযুদ্ধ ছিল, এটা কি সঠিক ন্যারেটিভ? এটা তো সঠিক ন্যারেটিভ না। এটার বিপক্ষে যুক্তি আছে। আপনি কম সময় বলে, আমি খুব কম সময় জিনিসটা বলতেছি। পাকিস্তানের ওই সময় 71 সালে পাকিস্তানের যে তথ্য ছিল, সচিব ছিল, সে তার নিজের ইন্টারভিউ ইউটিউবে আছে, দেখে নিতে বলেন। সেখানে সে নিজে বলতেছে যে আমি ইয়াহিয়া খানকে বাংলাদেশ ভ্রমণ করে যে বলছিলাম যে তুমি কিভাবে করে বলো যে এরা হিন্দু, এরা তো নামাজ পড়তেছে। কথাটা সেইখানে না। তার মানে কথাটা হচ্ছে এই যে ব্যাপারগুলা হচ্ছে, এই যে অতিকথন হচ্ছে, এটার অন্তরালে কি হচ্ছে আসলে? আমরা ভাষণ বা অতিভাষণে যেই মেসেজটা পাচ্ছি, অন্তরালের নিশ্চয়ই তার থেকে বড় কিছু হচ্ছে। সন্দেহটা আমার সেই জায়গায়। অন্তরালের সামনে, সম্মুখে যদি এতখানি মৌলবাদ থাকে, সম্মুখে যদি এতখানি উগ্রবাদ থাকে, তাহলে পিছনের উগ্রবাদের শক্তিটা কতখানি ভয়াবহ। ঠিক সেই কারণেই আমি ভীত। সংবিধানের যে পরিবর্তন করা হচ্ছে, পরিবর্তনের সুপারিশ করা হচ্ছে, তারা যেমন একভাবে বলতেছে যে আপনারা আমাদের সমালোচনা করুন, আমরা তাই সমালোচনা করুন, কিন্তু সমালোচনা করলেই ধরে নিয়ে যাচ্ছে। ঠিক সেইভাবেই ওই সংবিধানেরও যখন মুসাবিদা করা হবে, অথবা এইটারও যখন একটা খসড়া করা হবে, যেটা প্রধান উপদেষ্টা বলছে, সেই খসড়ার যখন কেউ প্রতিবাদ করতে যাবে, তাকে যে তুলে নিয়ে যাওয়া হবে না, তাকে যে খুন করে ফেলা হবে না, তাকে যে গুম করে ফেলা হবে না, তার কি নিশ্চয়তা আছে? তাহলে আমি যেটা দেখতে পারতেছি, তাহলে কি আমি এটা ধারণা করতে পারি? আমি কনস্পিরেসি থিওরির দিকে যাচ্ছি না, কিন্তু আমি কি ধারণা করতে পারি বর্তমান যে সরকার আছে, সেই সরকার আমার স্বাধীনতার যে মূল ভিত্তি, আমার স্বাধীনতার যে মূল বিশ্বাস, আমার দেশের সমাজের যে সংস্কৃতি, আমার আবহমান ঐতিহাসিক যে সংস্কৃতি, তার সমস্ত কিছুর বিপরীতে যে এক ধরনের উগ্রবাদী সমাজ ব্যবস্থা কায়েমের চেষ্টা করতেছে, যেটা তাদের বর্তমান কার্যক্রমে প্রতীয়মান হচ্ছে। যদি তাই হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা সংগ্রামের জন্য কতখানি প্রস্তুত? আজকে এহসানুল আজিজ বাবু প্রথম জায়গা থেকেই সেই জায়গাটার প্রতিবাদ করে আসছে। সে কোনো না কোনো খুব ছোট সংখ্যক, খুব অল্প সংখ্যক যে মানুষগুলা এই অনুভূতিটা ধরতে পারছে বর্তমান সরকারের, সেই মানুষগুলোর মধ্যে আমি মনে করি এহসানুল আজিজ বাবু অথবা শিল্প সংস্কৃতি অঙ্গনের কিছু মানুষ সেখানে শক্তভাবে দাঁড়ানোর চেষ্টা করতেছে। এবং এই মেসেজটা পাওয়ার সাথে সাথেই বর্তমান সরকারের যে ফ্যাসিস্ট রূপ, সেই ফ্যাসিস্ট রূপটা বেরোয় আসতেছে। সেই ফ্যাসিস্ট রূপটা কি? এদেরকে আমার হাতে তুলে দাও। তাহলে কি যেই 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 বদনাম করে, যেই প্ররোচনার মাধ্যমে অতীতের সরকারকে তুমি অতীত করে ফেলা, আগের সরকারকে তুমি অতীত করে ফেললা, সেই একই জায়গায় দাঁড়ায় তুমি তাদেরকে ফ্যাসিবাদের এক ধরনের রূপক ব্যবহার করতেছো, তাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য। তাহলে সেই রূপকটা কি তোমার বেলায় খাটে না? তার মানে আমি বলবো বর্তমান সরকারের ফ্যাসিজম সব সময়কে অতিক্রম করে যাচ্ছে। ওই 3 মাসের যে ফ্যাসিজম, সেটাই। সেটা আপনি যেটা বলছেন, আমি একটু আপনাকে থামাই। সেটা হচ্ছে আসলে এই সরকারের বোধহয় কোথাও সেই দায়িত্বও নেই যে আপনার কাছে সে বাংলাদেশের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে সেটা প্রমাণ করতে হবে। সেই চেষ্টাটা তারা একেবারেই করেনি। সেটা এই আন্দোলনে যাকে মাস্টারমাইন্ড বলা হয়,
সেই মাহফুজ আলমের স্ট্যাটাস গুলো আপনি দেখলে বুঝতে পারবেন, যে কেউ বুঝতে পারবে তার অবস্থানটা কি, তার দর্শনটা কি। সে কথায় কথায় আমরা তো ইতিমধ্যেই শহীদ হয়ে গেছি। আমার যেমন তার প্রথম পোস্টটা ছিল যে আমার লক্ষ্য হচ্ছে কি পরকালে আমার নবীজির দিদার পাওয়া। তো আমি এই লক্ষ্যেই এখানে এসেছি। অতএব এই সেটা জায়গায় আমাকে পেতে কেউ পারে, যাই হোক, সে এই যে চাইতেই পারে। হ্যাঁ, ভাষাগুলোর জায়গাটা, সো আমার মনে হয় তাদের আর দরকার নেই তারা মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে এটা আলাদা করে কোনো কিছু প্রুফ করবে, এবং সেটা চাচ্ছেও না তারা। বরং আপনি তাকে স্বাধীনতা বিরোধী বলেন, এটাই তারা চাচ্ছে, কারণ তারা এই জায়গাটা ভীষণভাবে স্পষ্ট। তারা কোথাও এই জায়গাটা ধোঁয়াশা রাখেনি। তারা যে মুক্তিযুদ্ধ বিরোধী এটা তারা ভীষণ স্পষ্টভাবে প্রত্যেকটা জায়গায় প্রমাণ দিয়েছে। আমাদের আসলে এমন একটা টপিক নিয়ে আমরা কথা বলতে বসেছি, এখানে আমার কাছে আরো অনেকগুলো টপিক ছিল, আরো প্রায় 10টার মতো মানে বিষয় ছিল যেগুলো নিয়ে কথা বলবার, শিল্প সংস্কৃতি, কিন্তু আজকে আর সম্ভব হচ্ছে না, কারণ আমাদের 1 ঘন্টা লাইভ অলরেডি, আমরা 1 ঘন্টা 7 মিনিটে রয়েছি। প্রথম আপনাদের দুজনকে বাংলা কথার পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, আপনাদের মূল্যবান মতামতগুলো দেবার জন্য, যেগুলো আমাদেরকে নতুন করে ভাবতে শেখাবে, আমাদের ভাবনায় কিছু খোরাক দেবে। আমার মনে হয় আমাদের দর্শক যারা যুক্ত রয়েছে তাদেরকেও ভাবনার জায়গাটা নতুন করে কিছু পয়েন্ট অফ ভিউ দেবে আপনাদের কথাগুলো, তাদেরকে বুঝবার জন্য। আমি একটু এখন একে একে আপনাদের কাছ থেকে আসলে মূলত বিদায়ী একটা শুভেচ্ছা বার্তা নেব আমাদের পাঠকদের, মানে দর্শকদের জন্য। আমি আহমদুল্লাহ ভাইয়ের কাছে একটু জানতে চাই, সার্বিক বিষয় নিয়ে আপনার কথাগুলো শুনলাম, দর্শকের উদ্দেশ্যে আপনার কি বলার আছে আজকের এই অবস্থানে দাঁড়িয়ে? আমি একদমই শেষ করব যে বর্তমানে যারা আছে, আহ, রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছে, রাষ্ট্র ক্ষমতায় যারা আছে, তাদেরকে আলাদাভাবে চরিত্রগতভাবে বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নেই। তারা বাংলাদেশের পক্ষে, এই কথা যেমন তারা প্রমাণ করতে চায় না, আবার তারা ব্যাখ্যা যেটা দেবার চেষ্টা করে বয়ান হিসেবে, সেই ব্যাখ্যাটাও গ্রহণযোগ্য নয়। এখানে একটি বিষয় স্পষ্ট হওয়া উচিত যে বাংলাদেশ আওয়ামী লীগের 16 বছরের শাসনের বিরোধিতা করা আর মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ যে দেশটাকে স্বাধীন করার ভিত্তি তৈরি করেছিল, সে দুটোকে এক জিনিস নয়। কিন্তু যারা বর্তমান রাষ্ট্র ক্ষমতায় আছে তারা আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করছে এই 16 বছরের কার্যক্রম নিয়ে, এবং প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে 1971-কে। এটি স্পষ্ট হচ্ছে এবং হয়ে যাবে। শেখ হাসিনার সরকারের সমালোচনা করা আর শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক আন্দোলন, গণতন্ত্রের জন্য আন্দোলনকে স্বীকার করা, এই দুটো কিন্তু এক জিনিস নয়। শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক আন্দোলনকে যারা সমর্থন করে, তারা বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে সমর্থন করে। সুতরাং 16 বছরের দুঃশাসনের বিরোধিতা করতে গিয়ে আমরা যারা নাকি বাংলাদেশের বিরোধিতা করার চেষ্টা করছে, তাদের চরিত্রটাকে সামনে নিয়ে আসতে চাই, এবং লড়াইটা একদিনের নয়। সংস্কৃতি কর্মীদেরই এখানে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। 71-এর মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট যেমন 52-এর ভাষা আন্দোলন, যা একটি সাংস্কৃতিক আন্দোলন ছিল, সেই আন্দোলনের মধ্যে দিয়ে সূত্রপাত হয়েছিল। আমাদের বর্তমান সময়ে সাংস্কৃতিক আন্দোলন দিয়ে আবারও মুক্তিযুদ্ধের বাংলাদেশটার দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং সংস্কৃতি কর্মীদের অবস্থান খুব স্পষ্ট হওয়া উচিত। 16 বছরের শেখ হাসিনার শাসন ব্যবস্থার সমালোচনা করা মানেই বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করা নয়। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের ভূমিকাকে স্বীকার করি, শেখ হাসিনার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনকে স্বীকার করি, এবং বাংলাদেশের জন্য যদি মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে আমরা বিরাজমান রাখতে চাই, তাহলে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের যারা রাজনৈতিক মিত্র শক্তি ছিল, কিন্তু তারা এই আন্দোলনে ভুল করেছে, এবং তারা যখন নাকি ভুলটাকে স্বীকার করে আবার ফিরে আসতে শুরু করেছে, তখন তাদেরকেই যে দমন করার চেষ্টা করেছে। সুস্পষ্টভাবে যদি বলি কমিউনিস্ট পার্টির কথা, তারা এই আন্দোলনে, জুলাই আগস্টের আন্দোলনে, এই আন্দোলনের পক্ষে ছিল, বৈষম্য বিরোধী আন্দোলনে, কিন্তু যখন তারা আজকে আবার এসে রাজনৈতিকভাবে তাদের অবস্থানকে পরিবর্তন করার চেষ্টা করছে, তাদেরকেও কিন্তু রাজনৈতিকভাবে দমন আক্রমণ করার করা চেষ্টা হচ্ছে বিভিন্ন ভাবে। এই দমন একটু আমরা পীড়নের জায়গাটি রনি আমি ভাইয়ের কাছে যাবো আবার। আমি 30 সেকেন্ডে শেষ করছি। Please. দমন পীড়নের জায়গাটি যত বাড়বে, তত সাংস্কৃতিক আন্দোলন আরো জোরালো ভাবে তৈরি হওয়ার প্রেক্ষাপট তৈরি হবে, এবং যখন প্রেক্ষাপট তৈরি হবে, তখন আসলে সাধারণ মানুষ বাংলাদেশের পক্ষে আবারও নামবে, এবং সংস্কৃতি বাঁচানোর আন্দোলনের মধ্য দিয়ে
বাংলাদেশটা বাঁচবে, মুক্তিযুদ্ধটা বাঁচবে, ৭২-এর সংবিধান বাঁচবে, এবং বাংলাদেশের যে মূল নীতি গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ, এই ৪টি স্তম্ভ বাঁচলে বাংলাদেশটা রক্ষা বাঁচবে, পাবে সে। এবং সেটি সংস্কৃতি কর্মীদের আন্দোলনের ভেতর দিয়ে আবারও সামনে আসবে। সেই পর্যন্ত আমাদেরকে ধন্যবাদ। নির্যাতন সহ্য করতে হবে, এবং আমরা সেই নির্যাতন সহ্য করে বর্তমান যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তাদের শত্রু হিসেবেই আমরা আমাদের নিজেদেরকে আইডেন্টিফাই করার জন্য প্রস্তুত। ধন্যবাদ। নিশ্চয়ই শিল্প সংস্কৃতি কর্মীরা নিজের জায়গা থেকে আবার মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াবেন, বাংলাদেশের পক্ষে দাঁড়াবেন। এটা আমরাও স্বপ্ন দেখি সেই জায়গাটা। নিশ্চয়ই শিল্প সংস্কৃতি অঙ্গনের মানুষগুলো পথ হারাবে না। তারা নিশ্চয়ই ৭১ এবং মুক্তিযুদ্ধের সঙ্গে প্রতারণা করবেন না। দর্শকদের উদ্দেশ্যে রনি ভাইয়ের একটু শেষ কথা। আচ্ছা, আমি এতক্ষণ যেগুলো কথা বললাম সেগুলো অনেকখানি আমি যে বিচলিত ছিলাম অথবা আমি যে হতাশাগ্রস্ত হয়েছিলাম এরকম অনেক কিছু হয়তো প্রকাশ পেয়েছে। আমি শেষে যেটা বলবো যে কোনো মৃত্যুই ভীষণ রকম কষ্টদায়ক আমার কাছে, এবং যেই কয়জন মানুষ সেটা ৫ই আগস্টের আগ পর্যন্ত এবং পর পর্যন্ত পরে যেগুলো যে মারা গেছে তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা। তাদের কারোর প্রতি আমি অশ্রদ্ধা জ্ঞাপন করতে চাই না। তারপরের বিষয় হচ্ছে এই ৫ই আগস্ট অনেকের কাছে অনেক কিছু, যেটা আমার কাছে যেটা মনে হয়েছে, বাংলাদেশের যে পলিটিক্যাল স্ট্যাবলিশমেন্ট, যে রাজনৈতিক দলগুলা বাংলাদেশে আছে তাদের বয়স কিন্তু খুব কম না, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা খুব কম না। তবে এই ঘটনা থেকে আমাদের এই বর্তমানে একটা কিছু শেখার আছে। সেটা হচ্ছে যে আমরা এতদিন পর্যন্ত আমাদের রাজনীতি অথবা রাজনীতিবিদের এতদিন পর্যন্ত বলে আসছেন যে সাধারণ মানুষ, জনগণ এটা চায়। এই ৫ই আগস্ট আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখা দিল আমাদের রাজনীতিবিদদের, আমাদের সমাজকর্মীদের, আমাদের সংস্কৃতি কর্মীদের, আমাদের শিল্পীদের সাধারণ মানুষের কাছে শুনতে হবে আসলে সাধারণ মানুষ কি চায়। এই যে আমাদের মধ্যে একটা লিঙ্কিং গ্যাপ তৈরি হয়ে গেছিল, সেই লিঙ্কিং গ্যাপের সুযোগেই কিন্তু এত বড় উগ্রবাদী একটা গোষ্ঠী ক্ষমতায় চেপে বসছে। সুতরাং আমার শুভকামনা থাকলো বর্তমান যে রাজনৈতিক কর্মী, সংস্কৃতি কর্মী, শিল্পী, সাহিত্যিক যারাই আছেন তাদের সবার প্রতি আমার আহ্বান থাকলো তারা সত্যের পথে সত্যের পথে আসুক, তারা সঠিক সিদ্ধান্ত নিক, তারা যোগাযোগ তৈরি করুক সাধারণ মানুষের সাথে। এই যে আজকে জেনজি অথবা অন্য যে কোনো জেনারেশন, তাদের সাথে আমাদের একটা কমিউনিকেশন গ্যাপ আছে, তাদের সাথে আমাদের একটা কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ গ্যাপ আছে। এইটা আমরা এই আন্দোলনের মধ্যে একেবারে পরিষ্কার হয়ে গেছে, এই কথাটা বহুদিন ধরে বলা হয়েছে। এইটা নিরসনের একটা উদ্যোগ নিক, এবং সেই উদ্যোগটা শিল্পী এবং সংস্কৃতি কর্মীদের নিতে হবে, কারণ রাজনৈতিক কর্মীরা সেই উদ্যোগটা নেয় না। রাজনৈতিক কর্মীরা সেতুটাকে ব্যবহার করে, সেতুটাকে তৈরি করতে সাহায্য করে। কিন্তু আমি আশা করব যে শিল্পী এবং সংস্কৃতি কর্মীরা এই সেতুটা তৈরির ব্যাপারে এখন থেকে উদ্যোগী হবে। বরাবরই আসলে সামাজিক দায়বদ্ধতা শিল্পীদের অন্যান্য সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। আমার মনে হয় আমাদের দেশে শিল্প সংস্কৃতির যারা কর্মী রয়েছেন তারা অবশ্যই সেই দায়টুকুকে অনুভব করবেন, তারা তাদের জায়গা থেকে তাদের অবস্থানটা নেবেন। বাংলা কথার পক্ষ থেকে আবারও ধন্যবাদ আপনাদের দুজনকে, আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের সঙ্গে। আর নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও যুক্ত হতে পারি, কারণ এই টপিকে আলোচনা আমাদের এখানেই শেষ না। আসলে আমরা জাস্ট অল্প কিছু কথাই বলতে পারলাম আজকে। আমি দুঃখিত যে এর চেয়ে বেশি আসলে আমাদের টাইম ছিল না হাতে। আর ধন্যবাদ আপনাদের দুজনকে। আর দর্শকদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে এত সময় থাকবার জন্য। বাংলা কথার সঙ্গে থাকুন। আগামী পর্বে নতুন একজন অতিথিকে নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আমাদের মূল কথা যে আমরা ইংরেজিকে যেভাবে মানে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, উর্দুকে করেছি, আমাদের শেষ আশ্রয় হচ্ছে বাংলা, এবং এই বাংলা ভাষার জন্য যে ৭১-এর আমাদের যে মহান আন্দোলন, সেই আন্দোলনের স্মৃতিকে ধরে রেখে বাংলা কথা বাংলার পক্ষে থাকবে, বাংলার পাশে থাকবে এবং বাংলার কথাই বলবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।